সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের উপরে। আজকে তার ক্লাস নম্বর 47। এর আগে 46টা শিফটের কোশ্চেন অলরেডি কমপ্লিট করানো হয়ে গেছে। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। এর পাশাপাশি এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছিল এবছর, সেটাও কিন্তু আমি তোমাদের টপিক ওয়াইজ কমপ্লিট করাচ্ছি। এবং আন্ডার গ্র্যাজুয়েট যেটা 57টা শিফটে কমপ্লিট হয়েছিল, সেটা আমি শিফট ওয়াইজ কমপ্লিট করাচ্ছি। তো এই দুটোর লিঙ্কও তোমরা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। আর টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইউর জব টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যদি প্র্যাকটিস করতে চাও তো সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। আর যদি কোনো কিছু তোমাদের ডাইরেক্ট জিজ্ঞাসা করার থাকে তো ক্র্যাক ইউর জব এই ডিসকাশন বলে এই টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও, সেখানে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবে। ওকে, দেখো আজকে দেখবো আমরা 12ই সেপ্টেম্বর 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। এখানে টোটাল 25টা ম্যাথের কোশ্চেন আছে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, দেখবে পরীক্ষার হলে তোমরা অনেক বেশি বেনিফিট পাচ্ছ। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, নিম্নের কোন দুটি ধারাবাহিক ছাড় একত্রে 84% একক ছাড়ের সমান হবে। বলেছে এখানে দেখো অপশান অনেকগুলো তোমার দুটো দুটো করে ছাড় দেওয়া আছে। বলেছে এর মধ্যে দুটো ছাড় কোনটা তোমার 84%-এর সমান হবে। দেখো তার মানে কি এইগুলো তোমার সব সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া আছে। তো সাকসেসিভ ডিসকাউন্ট আমরা কীভাবে বের করি, প্লাস এ প্লাস বি প্লাস মাইনাসে, এই প্লাসে প্লাসে যা হবে এ বি বাই 100। অ্যাকচুয়ালি এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস। তো দেখো প্রথমটা যদি আমরা করি আগে 30, দেখো যেহেতু ছাড় দিচ্ছে তার মানে কি -30 আবার -70, দুটো ছাড় আছে এখানে 70, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে +30 × 70/100। এবার দেখো এই জিরো কাটলো, এই জিরো কাটলো। 30 আর 70 যদি আমি যোগ, দেখো -30 -70 তার মানে কত হবে -100 প্লাস 3 সাথে 21। তাহলে দেখো 100 থেকে 21 কী হবে আমার বাদ চলে যাবে, তাহলে মাইনাস কত পড়ে থাকবে এখানে 79। ঠিক আছে, -79 হচ্ছে। এই দুটোর একক যে ছাড় আমার সেটা 79-এর সমান হচ্ছে। এবার দেখো আর করার দরকার নেই। তাহলে আমরা কী করলাম, দেখো যে দুটো ছাড় দেওয়া থাকে তাকে আগে কী করতে হয়, যোগ করতে হয়। দেখো 30 আর 70 যোগ হয়েছে, দেখো 30 আর 70 যোগ করে 100 হয়েছে, যেহেতু ছাড় তাই মাইনাস আসছে। আর তার সাথে আর কী বিয়োগ করতে হয়, এদের গুণফলটা। ওকে, 0 কেটে দিয়ে গুণফলটা তোমার বিয়োগ করতে হয়। দেখো 0 তো কেটে যায় নিচের 100-র জন্য না, তাহলে শুধু 3 সাথে 21 তোমার বিয়োগ হয়ে যাবে এখান থেকে। যদিও এখানে যোগ আছে, দেখো মাইনাসটা তো বেশি না, মাইনাসটা তো বেশি, তাহলে তো মাইনাসের প্রাধান্যটাই বেশি পাবে। তাহলে এটার সমান আমার আসছে কত, -79%। এবার এটা নিচের থেকে আসো, 10 আর 90 কত হবে 100, তার সাথে আমার বাদ যাবে কত 9 আর 1 9 কে 9, তার মানে এইটা কত হয়ে যাবে তোমার 91%-এর সমান। 40 আর 60, 40 আর 60 100, আর 4 ছক 24, 100 থেকে 24 বাদ দিলে 76-এর সমান। আর এদিকে 20 আর 80 100, 100 থেকে 8 দুগুণে 16 বাদ দিলে তোমার 84-এর সমান হয়ে যাচ্ছে। তাহলে কোন ছাড়টা আমার 84-এর সমান হচ্ছে, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তুমি এটা করে নিয়ে দেখতে পারো যে -20 -80, মাইনাসে মাইনাসে +20 × 80/100, 0 কাটো। 8 আর 20, 20 আর 80 হয়ে যাচ্ছে তোমার -100 প্লাস, আর 8 দুখানে 16 হয়ে যাবে, তাহলে -84%। মাইনাস মানে কি ছাড় দিচ্ছে, তাহলে হয়েছে 84%-এর সমান ছাড়। 2 দাগের কোশ্চেন দেখো, একজন ব্যক্তি 2.5 লক্ষ টাকাতে একটি গাড়ি কিনেছেন এবং মেরামতে 30,000 টাকা খরচা করেছেন। যদি তিনি 3,50,000 টাকায় গাড়িটি বিক্রি করেন তাহলে তার শতকরা লাভ কত হবে। দেখো তাহলে সিপি বা কস্ট প্রাইস কত পড়ছে, 2.5 লক্ষ টাকাতে কিনেছে, 250 আরও 3টে 0, এই টাকাতে কিনেছে। তার সাথে তারও 30,000 টাকা তার খরচা হয়েছে, নিজের পকেট থেকে আরও 30,000 টাকা তাকে দিয়ে খরচ করতে হয়েছে। তাহলে টোটাল তার কস্ট প্রাইসের দাম কত হয়ে যাচ্ছে, আরও 30,000 যোগ করো, 0 0 0 0 2, আর এটা হয়ে যাবে 28,000, 2,80,000 টাকা। আর বিক্রি করেছে কত টাকায়, 3,50,000 টাকায়। হ্যাঁ, 3,50,000 টাকা। এখান থেকে তুমি অনুপাত নিতে পারো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে 4টে 0 কেটে দাও, 7 দিয়ে কাটলে 4, 7 দিয়ে কাটলে 5 7 35। তাহলে দেখো এখান থেকে লাভ হয়েছে কত টাকা, 1 টাকা লাভ হয়েছে। কত টাকার উপরে, 4 টাকার উপরে, ইন্টু 100, 4 25 100। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 25%। এছাড়াও যদি তুমি অনুপাত না করতে হয়, দেখো 2,80,000-এ কেনা আর 3,50,000-এ বিক্রি, তাহলে এখান থেকে তার লাভ হয়েছে কত টাকা, 80,000 থেকে 50,000, সরি 2,80,000 থেকে 3,50,000, মানে 70,000 টাকা তার লাভ হয়েছে। কত টাকার উপরে, 2,80,000 টাকার উপরে, ইন্টু 100, কারণ পার্সেন্ট বের করতে বলেছে। এবার যদি কাটাকাটি করো, 1 2 3 4টে, 1 2 3 4টে,
7 দিয়ে কাটলে 4, 4 দিয়ে যদি 100কে কাটি 25, সেই 25%ই আসবে, ঠিক আছে। তাহলে যেভাবে খুশি তোমরা করতে পারো। 3 দাগের কোশ্চেন বলেছে সর্বাধিক সংখ্যাটি নির্ণয় করুন যা 72 এবং 122 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3 এবং 7 অবশিষ্ট থেকে যাবে। সর্বাধিক সংখ্যা নির্ণয় করুন যা 72 এবং 122 দ্বারা ভাগ করলে, ঠিক আছে, 72 এবং 122 দ্বারা ভাগ করলে 3 এবং 7 করে অবশিষ্ট থাকে। তাহলে তোমাকে কী করতে হবে, যখন 72 দিয়ে ভাগ করবো তখন অবশিষ্ট কে থাকে 3, আর যখন 122 দ্বারা ভাগ করবো তখন অবশিষ্ট কে থাকে 7। তাহলে তুমি কি করবে, মাইনাস করবে। তাহলে মাইনাস করলে এটা হয়ে যাচ্ছে 69 আর এটা হয়ে যাচ্ছে তোমার 115। এবার কি করতে হবে, এদেরকে HCF বের করতে হবে। এদের HCF কী হয়ে যায়, এদের HCF হয়ে যায় 23। তাহলে 23 হলো এমন সেই সংখ্যা যাকে তুমি 72কে ভাগ করো 3 অবশিষ্ট থাকবে, 122কে ভাগ করো 7 অবশিষ্ট থাকবে। বোঝা গেল? রাইট অ্যান্সার অপশান ডি। 4 দাগের কোশ্চেন বলেছে এর ফোর্থ প্রপোর্শনাল বা চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। যখন 3টে সংখ্যা দেওয়া থাকে A, B, C দেওয়া থাকে, যদি আমাদের ফোর্থ প্রপোর্শনাল মানে D যদি বের করতে বলে, কী করে করি আমরা, দেখো A:B, C:D এভাবে লিখতে হয়। এটাকে যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে A/B = C/D লিখি, তাহলে AD মানে কোনাকুনি গুণ হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই, AD = কী হয়ে যাবে BC, আর D মানে ফোর্থ প্রপোর্শনাল বের করতে বলেছে, তাহলে D = কী হয়ে যাবে BC/A। তাহলে এটা যদি A হয়, এটা যদি B হয় আর এটা যদি C হয়, তাহলে কি করবে তুমি, BC মানে 32 × 51 বাই নিচে কী হয়ে যাবে 17, অর্থাৎ 3 17 51, 3 দুগুণে 6, 3 3 9, 96 হবে কারেক্ট অ্যান্সার। যদি ABC না করতে চাও তাহলে দেখো এটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি যে 17:32 51 কী হয়ে যাবে আমরা জানি না, তাহলে এটাকে 17/32 = 51 কী হবে জানি না, তাহলে এই দুটো গুণ হবে, অর্থাৎ 17 × তোমার জিজ্ঞাসার চিহ্ন = 51 × 32। তাহলে এখান থেকে তোমার জিজ্ঞাসা চিহ্নের মান কী হয়ে যাবে 51 × 32/17। কাটাকাটি করো, 3 17 51 মানে 3 দুগুণে 6, 3 3 9। ওকে, যেভাবে খুশি সেভাবে করতে পারো। 5 দাগের কোশ্চেন দুটি সংখ্যার যোগফল মানে XY দেওয়া আছে 18 আর XY এর গুণফল দেওয়া আছে 77, তাহলে সংখ্যা দুটি নিম্নের কোন দুটি হতে পারে। এটা তো আমরা দেখেই বলে দিতে পারি যে 77 মানে কি 11 আর 7, 77কে ভাঙলে 11 আর 7 দিয়েই ভাঙা যায়, আর কোনো কিছু ভাঙা যায় না। তাহলে দেখো এই দুটোকে তুমি যোগ করে দেখো 18ই হচ্ছে, তাহলে সংখ্যা দুটো কী হবে 11 আর 7। এবার মনে করো যদি অন্যভাবে দেওয়া থাকে তখন করবে অপশান টেস্ট। 8 আর 10 যোগ করলে তো 18 হচ্ছে, কিন্তু গুণ করলে 8 10কে 80 হয়ে যাচ্ছে, গুণফল কি 77 হচ্ছে, হচ্ছে না। 6 12 72 হচ্ছে, 77 হচ্ছে না। 9 9 81 হচ্ছে, 77 হচ্ছে না। 7 8 77 হচ্ছে, আবার 11 আর 7 যোগ করলে দেখো 18 হচ্ছে, তাহলে আমার রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান ডি। ওকে, 6 দাগের কোশ্চেন 11 এবং 30-এর মধ্যে যত মৌলিক সংখ্যা আছে তাদের গড় নির্ণয় করো। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা তোমরা মুখস্থ করে যাও, ঠিক আছে, 1 থেকে 200 পর্যন্ত একদম ঠোঁটের আগায় রাখবে। 11 থেকে 30-এর মধ্যে বলেছে, 11 কিন্তু নিতে পারবে না, তাহলে এর মধ্যে কী কী আছে আমার 13 17 19 23, আর কি আছে 23-এর পরে 24 25 26 27 29। এই হচ্ছে তোমার 11 এবং 13-এর মধ্যে মৌলিক সংখ্যা। এবার এদের গড় নির্ণয় করতে বলেছে, তাহলে গড় মানে কি সবার যোগ করতে হবে, সবাইকে যোগ করো, যোগ করে কী করতে হবে আমার কতগুলো সংখ্যা আছে এখানে 5টা সংখ্যা, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এদের সবারকে যদি যোগ করা হয় তাহলে 9 আর 3 12, 12 আর 9 21, 21 আর 7 হয়ে যাবে তোমার 28, 28 আর 3 31-এর 1 থাকে কত আমার হাতে 3, 3 আর 2 5 আর 2 7 আর 1 8 আর 1 9 আর 1 10, 101, 101কে 5 ভাগ করলে 5 কুড়ি 100 আর পরে থাকে 1 মানে 5 দুগুণে 10, অর্থাৎ 20.2। রাইট অ্যান্সার হয়ে যাবে কত অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ একটি বাহুর দ্বিগুণের থেকে 2 বেশি, তৃতীয় বাহুটি অতিভুজের অর্ধেকের চেয়ে 13 বেশি, অতিভুজের ওপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, বলেছে এই সমকোণী ত্রিভুজে বের করতে বলেছে কি অতিভুজের ওপর অঙ্কিত মধ্যমা, ঠিক আছে, আগে এইটা বুঝো, এটা একটা অতিভুজ, ঠিক আছে, এটা তো অতিভুজ হয়, এর উপর অঙ্কিত মধ্যমা আঁকতে হবে, মধ্যমা মিডিয়ান, এটা হচ্ছে মধ্যমা, ঠিক আছে। বলেছে এর দৈর্ঘ্যটা কী হয়ে যাবে, ঠিক আছে, এর দৈর্ঘ্যটা একটা সমকোণী ত্রিভুজ তুমি ধরে নাও এখান থেকে যে এ বি সি, আর আমার বের করতে বলেছে মনে করো এম এর মান, ঠিক আছে, এম এর মান বের করতে বলেছে যে বিএম কতটা হবে।
সমকোণী ত্রিভুজ যেহেতু এবং এর মধ্যমা বের করতে বলেছে অতিভুজের উপরে, তাহলে মনে রাখবে এই অতিভুজ বা বিএম এটা সব সময় কী হয়ে যাবে, অতিভুজের হাফ হয়ে যায়। ঠিক আছে, অতিভুজ বাই 2। ঠিক আছে, এই বিএম এর মান হয়ে যাবে সবসময় অতিভুজের অর্ধেক। তার মানে আমি বলতে পারি যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আর এই বাহুটা সমান, এই তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হয়ে যায়। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? ব্যাস, এবার আসি আমাদের অতিভুজ বের করতে হবে। তার মানে কি, এই যে সমকোণী ত্রিভুজ এর তোমার বাহুগুলো বের করতে হবে। বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ একটি বাহুর দ্বিগুণের থেকে 2 বেশি। তাহলে এটা যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে অতিভুজটা কী হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে কি আমাদের 2x + 2, তাই বলা আছে দ্বিগুণের থেকে 2 বেশি। আর তৃতীয় বাহুটা হবে অতিভুজের অর্ধেকের থেকে 13 বেশি। তৃতীয় বাহু কী হচ্ছে, অতিভুজের অর্ধেক। অতিভুজ মানে 2x + 2 এর অর্ধেক যদি আমরা করি তাহলে কী লিখতে পারি, এখান থেকে দেখো 2 কমন নিতে পারি। 2 কমন নেওয়া মানে 2 কমন নিলে x + 1 পড়ে থাকে এখানে, আর নিচে 2 আসবে, 2 2 কেটে দাও, তাহলে আলটিমেটলি আমার কী পড়ে থাকবে, x + 1। তাহলে এর অর্ধেক করলে কী হয়ে যাবে আমাদের, x + 1, এর থেকে আবার 13 বেশি +13। ওকে, তাহলে আলটিমেটলি এটার মান দাঁড়াচ্ছে আমাদের x + 14। বোঝা গেল এইটুকু? এই যে হচ্ছে আমাদের তিনটে বাহুর মানে দৈর্ঘ্য আমরা পেয়েছি। এবার এখান থেকে তোমাকে অতিভুজের মানটা কী করে বের করতে হয়, সিম্পল তোমরা পাইথাগোরাস থিওরেম লাগিয়ে দেবে। কী যে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কী হয়ে যায়, অতিভুজের স্কোয়ার। বাইরে না হেভি বৃষ্টি হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডে আশা করি আওয়াজও আসবে, তো একটু অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে, এখান থেকে লম্বর স্কোয়ার মানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স + 14 তার হোল স্কোয়ার সমান সমান অতিভুজ মানে 2x + 2 তার হোল স্কোয়ার। এটাকে যদি তোমরা সলভ করো একদম তোমরা পেয়ে যাবে এক্সের মান। ঠিক আছে, এক্সের মান পেয়ে গেলে তখন কী করবে, অতিভুজে বসিয়ে দেবে, অতিভুজ বের করে নেবে, আর অতিভুজকে কী করবে, হাফ করে দেবে, অ্যান্সার চলে আসবে। এইবার এখানে শর্টকাটে আমরা কীভাবে করব, যাদের ট্রিপলেট মনে আছে তারাই একমাত্র শর্টকাট করতে পারবে। আচ্ছা দেখো, আমরা ট্রিপলেট কী কী জানি, যে 3 4 5, ঠিক আছে না। আর একটা ট্রিপলেট আমরা জানি 8 15 17, 8 15 17। এবার আসো তোমরা এখানে, এখানে কি বলেছিল যে একটি সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ একটি বাহুর দ্বিগুণের থেকে 2 বেশি। ঠিক আছে, কী বলেছিল, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ একটি বাহুর দ্বিগুণের থেকে 2 বেশি। এই যে তিনটে বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, এর মধ্যে 17 যেটা, এটা তো আমাদের অতিভুজ 100% শিওর, কারণ সবথেকে লম্বা বাহুটাই আমাদের অতিভুজ হয়, এটা আমাদের অতিভুজ। তাহলে যে কোনো একটা বাহু কী হবে, অতিভুজের থেকে অর্ধেক হয়ে যাবে, তার থেকে 2 কম হবে। দেখো, একটা বাহু ধরো 8, 8-এর ডবল কী হয়ে যায়, 2 গুণ। এখানে তাই বলা আছে যে দ্বিগুণের থেকে 2 বেশি, তাহলে 8-এর দ্বিগুণ 16, দ্বিগুণ করলে আমাদের 16 হচ্ছে, কিন্তু অতিভুজ দেখো 1 বেশি হচ্ছে। এখানে কী বলেছিল, 2 বেশি বলেছিল না, তার মানে এটা হচ্ছে না। এবার আমি কী করবো, একে 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, 8-এর ডবল কী হয়ে যায় 16, 15-এর ডবল 30, 17-এর ডবল 34। দেখো অনুপাত কিন্তু আমাদের গুণ করে, যদি আমরা সবাইকে গুণ করি তাহলে এটাও কিন্তু একটা তোমার ট্রিপলেট হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাতে বসিয়ে দেখো, এটা কি আমাদের, এটা আমাদের অবশ্যই অতিভুজ। তাহলে এখানে মিলিয়ে দেখো যে একটা বাহুর দ্বিগুণের থেকে 2 বেশি হচ্ছে কিনা। 16-র ডবল কত হয়ে যায়, ইন্টু 2 32, তার সাথে 2 গুণ যোগ করো, দেখো 34 হয়ে যাচ্ছে। বোঝা গেছে, 16-র ডবল করলে 32, 32 থেকে 2 যোগ করলে 34 হয়ে যাচ্ছে। মানে এই যে এটা যেটা বলেছিল সেটা আমাদের স্যাটিসফাই করছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। এবার আসতে হবে তোমার পরেরটাই, যে তৃতীয় বাহুটি হবে অতিভুজের অর্ধেকের থেকে 13 বেশি। এই যে তৃতীয় বাহুটা মানে 30, এটা গেল একটা বাহু, এটা গেল দ্বিতীয় বাহু, অতিভুজকে দ্বিতীয় বাহু ধরেছি। তৃতীয় বাহু মানে কি, যে বাহুটার পরে আছে, অতিভুজের থেকে অর্ধেক, অতিভুজের অর্ধেক কী হয়ে যাবে এখান থেকে 17, 17 থেকে 13 বেশি, 13 মানে আরও 13 যোগ করো, তার মানে কত আসবে, 30 আসবে, এসেছে 30। তার মানে এখান থেকে আমি টকাশ করে পেয়ে গেছি যে আমাদের তিনটে যে বাহু একটা ত্রিভুজের 16, 30, 34। ঠিক আছে, এটার মান হয়ে যাবে 16, এটার মান হয়ে যাবে কত আমাদের 30, আর এটার মান হয়ে যাবে কত 34। বোঝা গেছে এটুকু? এবার বিএম এর মান বের করা খুবই সোজা। বিএম সমান সমান কী হয়ে যাবে, আমাদের অতিভুজ অর্থাৎ 34/2 সমান সমান কত হয়ে যাবে 17। অপশান এ কারেক্ট আনসার। যদি এখান থেকে তোমরা ট্রিপলেট মনে রাখতে পারো তাহলে দেখো খুব সহজে অঙ্ক করতে পারবে। যদি ট্রিপলেট মনে না থাকে এমন নয় যে অঙ্ক হবে না, অঙ্ক হবে, কিন্তু তোমাদের সময় লাগবে, তার জন্য তোমরা অন্য অঙ্ক করতে পারবে না। তো ট্রিপলেটগুলো তোমরা একটু ভালো করে মুখস্থ করে দিও। 8 দাগের কোশ্চেন দেখো, বলেছে এই সংখ্যাগুলোর গাণিতিক গড়, মানে তোমার সিম্পল গড় বের করবে। কী করতে হবে,
টোটাল সংখ্যা আমাকে যোগ করতে হবে, যোগ করে যতগুলো সংখ্যা আছে সেই নাম্বারেতে ভাগ করতে হবে। তাহলে এদেরকে আগে যোগ করো, 3 আর এখানে 9 9 9 মানে 3টে 9 যোগ করলে 27, আর 3 30-এর 0 হাতে থাকে আমার 3, 9 9 9 মানে 27, আর 3 30, 30 28 সাথে 15 মানে 45, আর 6 51, আর 5 56, আর 4 7 3 63, 630, আর 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। তাহলে 7 9 63 অর্থাৎ 70 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো ক্যালকুলেশনের স্পিড যদি তোমাদের বেশি থাকে তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 9 দাগ বলেছে যে এর মূল নির্ণয় করো। আচ্ছা, সমীকরণের মূল নির্ণয় করতে বলেছি, তো অপশান দেখে মনে হচ্ছে না যে এর মূল আমাদের খুব সহজেই বেরোবে। ঠিক আছে, তো এখানে আমাদের শ্রীধর আচার্যের সূত্র লাগাতে হবে, শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের ফর্মুলা কী হয়, অনেকবার বলেছিলাম আমি তোমাদের আগে যে x সমান সমান কী হয়ে যাবে, মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে কী হয়ে যাবে আমাদের 2a। এ দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, এটা দিয়ে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করি। ওকে, আচ্ছা এখান থেকে দেখো এক্স স্কোয়ার এর সহগকে বলা হয় a, এটাকে বলা হবে b, আর এটাকে বলা হবে c। ওকে, এবার জাস্ট যার যার মান বসিয়ে দাও। প্রথমে আছে মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে কি মাইনাস 2 হবে, প্লাস মাইনাস রুটের মধ্যে কী আসবে আমার বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, মাইনাস 4 আসবে সূত্রের 4, ইন্টু এ মানে কত আমাদের, এ মানে 1 আসবে, ইন্টু সি মানে আসবে আমাদের মাইনাস 6, আর নিচে আসবে আমাদের 2a, 2 গুণ এ। ওকে, তাহলে এখানে পড়ে থাকে মাইনাস 2 প্লাস মাইনাস রুটের মধ্যে 2 দোকানে কত হয়ে গেল 4, আর দেখো 4 অক্ষে 4, 4 ছক 24, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 24, আর নিচে আসবে কত আমাদের 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে মাইনাস 2 প্লাস মাইনাস রুটের মধ্যে হচ্ছে আমার 28। ওকে, আর নিচে আসবে 2। আবার দেখো এখান থেকে লেখা যায় যে মাইনাস 2 প্লাস মাইনাস রুটের মধ্যে 28, 28কে যদি আমরা ভাঙি তাহলে আমরা 4 গুণ 7 পাই, 4 মানে 2 গুণ 2 গুণ 7, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 7, আর নিচে আমার পড়ে থাকবে কি 2। এটুকু ক্লিয়ার? ওকে, এবার নেক্সট আসো, মাইনাস 2 পড়ে আছে, প্লাস মাইনাস দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে অর্থাৎ 2 রুটের মধ্যে 7, নিচে কী আসবে আমার 2। এখান থেকে আমি 2 কমন নিতে পারি, তাহলে উপর থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কী পড়ে থাকবে মাইনাস 1 প্লাস মাইনাস রুটের মধ্যে 7। ওকে, আর নিচে কী পড়ে থাকবে 2 2 2 কাটিং করে দাও, তাহলে আমার আলটিমেটলি কী পড়ে আছে মাইনাস 1 আর প্লাস মাইনাস 7, মাইনাস 1 প্লাস মাইনাস 7, মাইনাস 1 প্লাস মাইনাস 7। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? 10 দাগের কোশ্চেন, নিম্নের মান নির্ণয় করো। ওকে, 3 আর 1 4, 4 দোকানে 8 হয়ে গেল এইটুকু। ঠিক আছে, এইটুকুর মান আমার মাইনাস 8, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, আর এপাশের 5 পড়ে আসে, 5 আর 3 8, মাইনাস 8, 8 মাইনাস 8 সমান সমান কী হয়ে যাবে 11 দাগের কোশ্চেন, একটি শ্রেণীতে ছেলে মেয়ের অনুপাত 6:5, ছেলের সংখ্যা মেয়ের সংখ্যার থেকে 9 বেশি হলে ছেলের সংখ্যা মেয়ের সংখ্যার থেকে 9 বেশি, কেবল ছেলে ও মেয়ে থাকলে মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। ওকে, এইটা একটা শ্রেণীতে ছেলে মেয়ের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, 6:5। আচ্ছা, বি ফর বয়েজ, জি ফর গার্লস। এবার বলছে ছেলের সংখ্যা মেয়ের সংখ্যার থেকে 9 বেশি। এখানে আমি দেখতে পাচ্ছি অনুপাতে কত বেশি, 1 ইউনিট বেশি, আর এই 1 ইউনিটের মান কত বলা আছে 9 বলা আছে। এবার বলেছে কেবল ছেলে মেয়ে থাকলে মোট শিক্ষার্থী, তাহলে মোট শিক্ষার্থী এখানে কত দেখতে পাচ্ছি অনুপাতে 9 আর 6 15, সরি তোমার 5 আর 6 11, তাহলে 1 মানে যদি 9 হয় 11 মানে কত হয়ে যাবে, অবশ্যই 9 গুণ হবে অর্থাৎ 99। অপশান বি কারেক্ট অ্যান্সার। বলেছে কি যে 5টি ধারাবাহিক সংখ্যার যোগফল 240, প্রথম এবং শেষ সংখ্যার যোগফল নির্ণয় করো। দেখো যেহেতু সংখ্যাগুলো কনজারভেটিভ বা ধারাবাহিক, তাই এই সংখ্যাকে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই, মানে টোটাল নাম্বার অফ তোমার সংখ্যা আর কি, সংখ্যাতে যদি ভাগ করি তাহলে আমরা গড় পাবো 240, ভাগ করবে কত দিয়ে 5 দিয়ে, তাহলে কি গড় পাবো। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 4 5 20 থাকে 80 হয়ে যাবে, মানে 40 হয়ে যাবে, 5 8 40 48। যেহেতু 5টা সংখ্যা বিজোড় সংখ্যা, তার মানে এই যে গড় যেটা আসবে সেটা কি মিডলে থাকবে আমাদের 48। এর আগে পরের সংখ্যাগুলো লিখে দাও, একটা হয়ে যাবে 49 আর একটা হয়ে যাবে 50, আর এর আগে হয়ে যাচ্ছে তোমার 47, তার আগে হয়ে যাবে 46। এই হচ্ছে তোমার 5টা সংখ্যা। এবার যদি বলো যে কী করে আসলো, দেখো 5টি ধারাবাহিক সংখ্যা তুমি মনে করো 1 2 3 4 5, এর টোটাল যোগফল কত আমার 2 এর 1 3 আর 3 6, 6 এর 4 10 এর 5 15 হয়ে যাবে যোগফল।
এটাই তোমার এখানে দেওয়া আছে যে 5টি ধারাবাহিক সংখ্যার যোগফল 240, ঠিক আছে। আর এখানে আমার 5টি ধারাবাহিক সংখ্যার যোগফল কত হয়ে গেল 15। এই 15 এখানে দেওয়া আছে আর এখানে 240 দেওয়া ছিল। আমি কী করলাম, যেহেতু 5টা সংখ্যা তাহলে একে কি 5 দিয়ে ভাগ করে দিলাম। গড় বের করার নিয়ম কি, যে কটা সংখ্যা থাকে তাকে যোগ করে যে মানে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাতে ভাগ দিতে হয়। তাহলে 15 যোগ করলাম, 15 হলো। 15কে কতগুলো সংখ্যা আছে 5টা, 5 দিয়ে ভাগ দিচ্ছি, কী পাবো 3। যেহেতু বিজোড় সংখ্যা তাহলে 3 কী আসলো আমাদের গড় আসলো তো। আর এই গড়টা কোথায় লেখা আছে দেখো তো, মিডিলে লেখা আছে না, একদম মিডিলে। তার পরের সংখ্যাগুলো পরপর লেখা আছে, আগের সংখ্যাগুলো পরপর লেখা আছে। তা সেম টু সেম এখানেও করলাম। এখানে কোনো ট্রিক বা কোনো রুলস কিছু খাটাইনি আমি। এখানে বলেছে প্রথম এবং শেষ সংখ্যা, প্রথম এবং শেষ সংখ্যার যোগফল 46 আর 50 হয়ে যায় 96। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 13 দাগের কোশ্চেন। একটি সিলিন্ডারের ভিত্তির ব্যাস বলা আছে 3 সেন্টিমিটার, ব্যাস 3 সেন্টিমিটার, উচ্চতা 14 সেমি, সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনের সূত্র কী জানি আমরা, ভলিউম। সিলিন্ডার মানে কি চোঙ, চোঙের আয়তনের সূত্র কী হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা বাকি সূত্রগুলো একবার তোমরা রিভিশন করে নাও। আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয়ে যায় 2 পাই আর এইচ। সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে পাই আর স্কোয়ার প্লাস হ্যাঁ দেখো, যেহেতু এটা একটা চোঙ এবং এর সমগ্রতলের ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে, তাহলে দেখো নিচের একটা তল বৃত্ত থাকে, তাহলে এরকম বৃত্ত দুটো আছে, তাহলে 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কী লিখবো 2 পাই আর স্কোয়ার প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল, কারণ সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে তো না, তাহলে সমগ্রতল মানে কি সবগুলো যোগ করতে হবে। তাহলে 2 পাই আর এইচ, এই গেল সমগ্রতলের ক্ষেত্রফল। এটাকে যদি আমরা একটু ভাঙিয়ে লিখি তাহলে দেখো এখান থেকে 2 পাই আর কমন যায়, 2 পাই আর কমন যায়, কী পড়ে থাকে আমার আর প্লাস এইচ। ওকে, এই গেল বাকি সূত্রগুলো। এখান থেকে বলেছে ভলিউম বা আয়তন বের করতে, তাহলে কী হয়ে যাবে পাই অর্থাৎ 22/7, 22/7 ইন্টু আর মানে কি আমাদের দেখো ব্যাস, ডায়ামিটার বলা আছে তোমার 3, তাহলে রেডিয়াস কত হয়ে যাবে আমাদের 3/2 হয়ে যাবে। তাহলে লিখে দাও 3/2 ইন্টু 3/2 ইন্টু হাইট কত আমাদের 14 এই গেল। এবার কাটাকাটি করো, 7 দোকানে 14 হয়ে গেল, 14 কেটে গেল, 2 দিয়ে কাটলে 11, তাহলে 3 তিরিকে 9 11 99। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর এটা নাম বের করেও কিন্তু করা যায়, কারণ দেখো যেহেতু 22/7 আসবে, 22 কার মাল্টিপল 11-র মাল্টিপল, তাহলে অপশানেও আমাদের নিশ্চয়ই 11-র মাল্টিপল থাকবে, কারণ 14 কিন্তু আমাদের 7 দিয়ে কেটে যাচ্ছে। নিচে ভগ্নাংশ তো 7 থাকে, 7 দেখো 14কে কেটে দিচ্ছে, তাহলে নিচে আর কিছুই থাকছে না, সেক্ষেত্রে আমার 11-র মাল্টিপল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 14 দাগ বলেছে 50 সেমি ব্যাসের একটা বৃত্তের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে পরিধি। এই যে একটা বৃত্ত আছে, এর ব্যাস বলা আছে কত 50 সেমি 50, তাহলে ব্যাসার্ধ বা আর কত হয়ে যাবে আমার 50/2 হয়ে যাচ্ছে। আর এর পরিসীমা মানে 2 পাই আর, মানে 2 গুণ পাই গুণ আর, আর কত আমাদের 50/2, 2 2 কাটো অর্থাৎ 50 পাই হবে কারেক্ট অ্যান্সার, অপশান ডি। আচ্ছা এটা দেখো, এটা VI এই কারণেই দিচ্ছি কারণ এর আগে যে 46টা শিফট আমি তোমাদেরকে করিয়েছি তার একটা শিফটেও কিন্তু এই অঙ্কটা আসেনি, ঠিক আছে, এই ধরনের অঙ্ক একটাতেও আসেনি। আজকের শিফটটাতে আমি এই অঙ্কটা দেখছি এবং অঙ্কটা খুবই ভালো অঙ্ক, ঠিক আছে, অবশ্যই প্র্যাকটিস করে যাও এই চ্যাপ্টারটা। এটা হচ্ছে তোমাদের কিস্তির অঙ্ক, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের কিস্তির অঙ্ক। বলেছে রাজনী, আচ্ছা এটা রজনী হবে, যাই হোক রজনী 10% বার্ষিক সুদে 11,550 টাকা ঋণ নেয়, যেখানে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয়। ঋণ নেওয়ার তারিখ থেকে প্রথম ও দ্বিতীয় বছরের শেষে সমান 2 কিস্তিতে সম্পূর্ণ টাকাটা সে পরিশোধ করে। অবশিষ্ট স্থিতির ওপর সুদ ধরলে প্রত্যেক কিস্তির পরিমাণ কত, এই জায়গাটাও তুমি স্কিপ করে যেতে পারো, ঠিক আছে, এমন আহামরি কিছু বলেনি ওখানে। রাজনী 10% বার্ষিক সুদে এত টাকা ঋণ নিয়েছে, এবার সে 2টো কিস্তিতে টোটাল টাকাটা এসে শোধ করে দিয়েছে এবং 2টো কিস্তি কী ছিল সমান সমান কিস্তি ছিল, তাহলে বলেছে যে তার প্রতিটা কিস্তির পরিমাণ কত। ওকে দেখো ইউনিক টাইপের অঙ্ক, এই প্রথমবার আমি করাচ্ছি তোমাদের। 10% মানে কি 1/10 আমরা লিখতে পারি। তাহলে যখন চক্রবৃদ্ধি সুদ আমরা করি প্রথম বছর 10 টাকা থাকলে দ্বিতীয় বছরের মানে প্রথম বছরের সুদ 1 টাকা হয়ে যাবে, তার মানে টোটাল কত হবে 11 টাকা। দ্বিতীয় বছর যখন আমরা আসি তখন কী করে স্কোয়ার করি না, তাহলে 10-এর স্কোয়ার হয়ে যাবে আর এখানে কী হয়ে যাবে 11-এর স্কোয়ার, যেটাকে আমরা কেটে কীরকম লিখতে পারি 100, আর এখানে কত লিখে দিতে পারি 121। ওকে এখানে হয়ে যাবে 121। এবার দেখো এই পাশে এটাই হচ্ছে আমার কিস্তির পরিমাণ, ঠিক আছে, প্রতিটা কিস্তির পরিমাণ হয়ে যাবে হচ্ছে এইটা
বোঝা গেল? এই পাশেরটা কী হয়ে যাবে আমার প্রতিটা কিস্তির পরিমাণ। এবার কিস্তি তো আমার সমান ছিল, তাহলে এটাকেও সমান করতে হবে। এটা 121, তাহলে দেখো একে যদি আমি 11 গুণ করে দিই তাহলে এটাও 121 হয়ে যাচ্ছে, তাহলে একেও তুমি 11 গুণ করো। তাহলে এখান থেকে দেখো এটা আসছে কত আমার 11 10 কে 110, আর এই পাশে আসছে 121। ওকে, এবার দেখো এইটা হচ্ছে আমার টোটাল টাকার পরিমাণ। এপাশে কি আমার টোটাল টাকার পরিমাণ সেটা হচ্ছে 210, আর এপাশে হচ্ছে আমার তোমার সুদ এবং আসলের পরিমাণ। ঠিক আছে, সুদ এবং আসল দিয়ে এই টাকাটা সেটা কত হবে 242। এবার যদি বলা এখান থেকে তোমার সুদ বের করো, সুদ তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ কত টাকা 32 টাকা, কিন্তু আমার তো সুদ চাইনি, আমার চেয়েছে প্রতিটা কিস্তির পরিমাণ। তার মানে আসল যখন আমার 210 টাকা, তখন আমার প্রতিটা কিস্তির পরিমাণ কত হয়ে যাচ্ছে 121 টাকা করে। যখন আমার 210 টাকা আসল, তখন দেখো প্রতিটা কিস্তির পরিমাণ কত দেওয়া হচ্ছে এখানে 121 টাকা করে। তাহলে এটা তুমি তুলনা করে দাও যে যখন আমার আসল 210 টাকা, আচ্ছা 210 টাকা যে আসল, এটা কার পরিমাণের সমান বলেছে 11,500-এর সমান, মানে 11550 এটার সমান। তাহলে আমার কিস্তি মানে 121-এর মান কী হয়ে যাবে 121-এর মান কী হবে 11550 বাই 210 ইন্টু 121, 0 0 তো কেটে গেল, তার মানে এটা তোমার 7 দিয়ে যাবে, 7 অক্ষে 7 4 42 35, আর 7 দিয়ে গেলে 3, এটাকে 7 দিয়ে কাটলে 7 অক্ষে 7 থাকে 4, 6 7 42 থাকে 3, 5 7 35, 5 এটাকে 6 6 12, হ্যাঁ এটা 3 দিয়েও যাবে, 3 5 15 থাকে আমার 1, 3 5 15, তার মানে 55 ইন্টু 121 হবে কারেক্ট অ্যান্সার। ইউনিট ডিজিট দিয়ে করতে পারবো না, কারণ সবগুলোই আমার তোমার 5 আছে লাস্টে। ঠিক আছে, এবার দেখো 121-এর সাথে যখন তুমি 55 গুণ করবে, 121-এর সাথে যখন তুমি 55 গুণ করবে, তখন তোমার হয়ে যাবে 6655। ওকে, 6655, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 16 দাগের কোশ্চেন বলেছে চতুর্ভুজ পি কিউ আর এস এ আর এবং এস কোণের সমদ্বিখণ্ডক অভ্যন্তরের টি বিন্দুতে মিলিত হয়। এসটিআর এর মান দিয়ে দিয়েছে 87.5, P/Q এই দুটো কোণের অনুপাত দিয়েছে 2:3, তবে কিউ এবং পি এর মানের ব্যবধান কত? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু এবছর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এসেছিলো, তো তার জ্যামিতির মধ্যে আসে এই চ্যাপ্টারটা আর কি। তো জ্যামিতির কিন্তু আমি সব কটা কোশ্চেন তোমাদেরকে খুব ভালোভাবে করিয়েছি, সেখানেও এই কোশ্চেনটাও সেখানেও ছিল। তো আমি তোমাদেরকে বলবো পরীক্ষার হলে যাওয়ার আগে অ্যাটলিস্ট তোমরা ভালোভাবে কিন্তু দুবার করে অন্তত প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, পিওয়াই কিউগুলো দুবার করে প্র্যাকটিস করে যাও। 22 থেকে 23টা কোশ্চেন তোমরা চোখ বুঝে একদম ইজি করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, আর যদি একটু দিমাগ লাগাতে পারো তাহলে 25টা কোশ্চেনই করে আসতে পারবে। ঠিক আছে, এবার একটা চতুর্ভুজ আঁকি আগে, তাহলে এই অঙ্ক বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। এটা একটা চতুর্ভুজ। ঠিক আছে, নাম দিয়ে দাও পি কিউ আর এস। পি কিউ আর এস বলেছে আর এবং এস কোণের সমদ্বিখণ্ডক, আর এবং এস কোণ এই কোণের সমদ্বিখণ্ডক। এই দুটো কোণের সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে কোথায় টি বিন্দুতে, এটা মনে করো টি বিন্দু। ঠিক আছে, এই এস টি আর এর মান দেওয়া আছে 87.87.5, যেহেতু কোণ সমদ্বিখণ্ডক এইগুলো। আচ্ছা, বলেছে আমার P/Q মানে এই কোণ এবং এই কোণ এদের যে অনুপাত সেটা দেওয়া আছে 2:3, এটা 2 হলে এটা 3 হবে। বলেছে এদের মধ্যে ডিফারেন্স কত। দেখো আমি এই STR কোণ STR সমান সমান কী হয়ে যায় কোণ P প্লাস কোণ Q/2। ঠিক আছে, কোণ P প্লাস কোণ Q/2 এদের দুজনের যোগফলের অর্ধেক হয়ে যাচ্ছে এই কোণটার মান। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 3 আর 2 5 ইউনিট, 5/2 সমান সমান কত হয়ে যায় 2.5, এর মানই দেওয়া আছে 87.5। এই 2.5 এর মানই তো দেওয়া আছে 87.5, কারণ এই কোণ এবং এই কোণ এদের অনুপাত দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই কোণের যোগফলের অর্ধেক হয়ে যায় হচ্ছে আমার টি কোণের মান, তাহলে সেখানে 2.5 হচ্ছে আমার অর্ধেক, তার মান কত 87.5। তাহলে কি বলেছে এদের ডিফারেন্স কত, ডিফারেন্স কত দেখতে পাচ্ছি তুমি 1 ইউনিট, তাহলে যে বের করো এখান থেকে 1 ইউনিটের মান কত হবে 87.5 ইন্টু 1/2.5, 5 5 পয়েন্ট কেটে দাও, 25 দিয়ে কাটলে 3 25 75 থাকে হচ্ছে আমার 12, 5 25 125, অর্থাৎ 35 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। অপশান বি কারেক্ট অ্যান্সার। 17 দাগ। আচ্ছা, বলেছে এর মান নির্ণয় করো, খুবই সোজা। এটাকে না তুমি
বানিয়ে দাও, এটাকে 2 গুণ করে দাও, এটাকেও 2 গুণ করে দাও, তাহলে দেখো 9/10 আসছে ভাগ এটা হয়ে যাবে কত 8/10 প্লাস এটা 1/10। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে তোমার 8টাকে 9/10, যেহেতু 9/10কে যদি তুমি 9/10 দিয়েই ভাগ করো তাহলে কত পাবে তুমি 1 পাবে। 18 দাগ দেখো বলেছে দুটি সংখ্যা নির্ণয় করুন যাদের মিন প্রপোর্শনাল বা মধ্য সমানুপাত হয়ে যায় 14 এবং থার্ড প্রপোর্শনাল বা তৃতীয় সমানুপাতে হয়ে যায় 4802। দেখো মধ্য সমানুপাতে আমরা কীভাবে বের করি, দেখো মধ্য সমানুপাতে আমরা কী লিখি যে বি স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে রুটের মধ্যে এবি, ঠিক আছে, রুটের মধ্যে কী হয়ে যায় এবি, সরি স্কোয়ার হবে না, বি সমান সমান কী হয়ে যায় রুটের মধ্যে এবি। এখানে তোমার এই 14 হচ্ছে তোমাদের মিন প্রপোর্শনাল, ঠিক আছে, তাহলে রুটের মধ্যে এবি সমান সমান কত দেওয়া আছে মিন প্রপোর্শনাল অর্থাৎ 14, তাহলে এবি সমান সমান কী হয়ে যাবে, দেখো রুট উঠে গেলে ওপাশে গেলে স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ 196। এটুকু ক্লিয়ার। এবার আসো থার্ড প্রপোর্শনালে। থার্ড প্রপোর্শনাল কীভাবে লিখি আমরা, A/B, B/C, সি হচ্ছে থার্ড প্রপোর্শনাল, তো এটাকে আমরা কীভাবে লিখি যে কাছেরটা গুণ অর্থাৎ বি স্কোয়ার সমান সমান AC হয়ে যাবে, আর যে তোমার থার্ড প্রপোর্শনাল বের করতে হবে অর্থাৎ সি বের করতে হবে, তাহলে সি সমান সমান কী হয়ে যাবে B²/A, এটা নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে সেটাই দেওয়া আছে তোমাদের যে B²/A সমান সমান কত দেওয়া আছে 4802, সি এর মান কত 4802, B²/A সমান সমান 4802। এবারে একটা কাজ করো তুমি দুটোকে না মাল্টিপ্লাই করে দাও, ওকে, দুটোকে কী করবে দুটোকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এ পাশে AB ইন্টু B²/A সমান সমান কী হয়ে যাবে এই দুটো গুণ হয়ে যাবে অর্থাৎ 196 ইন্টু 4802। এখান থেকে দেখো এ কেটে গেল, তাহলে বি আর বি স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে বি কিউব সমান সমান দেখো 196 কার স্কোয়ার 14 স্কোয়ার ইন্টু 4802, এটা হচ্ছে তোমার 49 স্কোয়ার হয়ে যায় 2401, তার 2 গুণ অর্থাৎ ইন্টু 2। আচ্ছা বি কিউব সমান সমান এখান থেকে আমি লিখতে পারি 14 স্কোয়ারকে কী লেখা যায় বলো তো, 14 যে স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে 7 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। দেখো 7 স্কোয়ার কত 49 ইন্টু 2 দোকানে কত হয় 4, গুণ করে দেখো সেই 14 স্কোয়ার বা 196 চলে আসবে, ঠিক আছে। তাহলে 14 স্কোয়ার মানে 7 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, আর এদিকে ইন্টু 49 মানে 7 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, ওকে, আর এদিকে 2 তো পড়েই আছে। দেখো যেহেতু কিউব আছে তাহলে ওপাশে গেলে কিউব রুট হয়ে যাবে, মানে 3টের থেকে একটা করে বাইরে আসবে, তাহলে বি সমান সমান কী হয়ে যাবে 3টে 7 স্কোয়ার আছে তার মানে একটা 7 স্কোয়ার আসবে ইন্টু এখানে দেখো 2 স্কোয়ার মানে কি দুটো 2 আর এখানে একটা 2 মানে 3টে 2 টোটাল, তাহলে একটা 2 বাইরে আসবে, তাহলে হয়ে যাচ্ছে বি এর মান কত 49 ইন্টু 2 সমান সমান 98। একটা সংখ্যা আমাদের হবে কত 98, দেখো 98 কোনটা আছে এই যে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 19 দেখো বলা আছে নিচের কোনটি পরস্পর সহমৌলিক জুটি। সহমৌলিক বা কোপ্রাইম এর আগে আমি অনেকবার পড়িয়েছি তোমাদের। কোপ্রাইম মানে কি যাদের গসাগু 1 হয়, ঠিক আছে, গসাগু কত হয়ে যাবে 1। এবার তুমি এখানে চেক করো 363 363 আর 77, এদেরকে তুমি ভাগ করতে পারবে, দেখো এটাকে তো 11 দিয়ে ভাগ যায় আর এটাকেও 11 দিয়ে ভাগ চলে যায়, ঠিক আছে। দেখো 11 দিয়ে তোমার 363 ভাগ যায়, 3 11 33, 3 11 33, আর 77কেও তো 11 দিয়ে কাটে, তাহলে এদের গসাগু কত হয়ে যাচ্ছে 11 হয়ে যাচ্ছে, তার মানে এটা আমার হবে না, গসাগু একমাত্র একই হতে হবে, বোঝা গেছে। এবার দেখো হচ্ছে 81 আর 16, 81 আর 16 এদের গসাগু কত হয়ে যায়, এদের গসাগু 4 4 16 আর 81 হচ্ছে 9 9 81 3 দিয়ে কাটে, আচ্ছা এদের গসাগু তোমার 1 হয়, ওকে, তাহলে এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। আর বাকিগুলো একবার চেক করে দেখো 455 7 6 7 42 5 7 35, এটা এদের 7 দিয়ে কাটা যায়, আচ্ছা তোমার 52 আর 24 তো 2 দিয়েই কাটা যায়, তাহলে হবে না, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কত হয়ে যাবে অপশান বি, ওকে। 20 দাগের কোশ্চেন, 20 দাগের কোশ্চেনে কী বলেছে যে নিচের এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা কোনটি দ্বারা বিভাজ্য, কোনটি দ্বারা ভাগ করা যাবে, ওকে। এখানে আছে 6 মানে আমরা কি লিখতে পারি 3 গুণ 2, আবার এখানে আছে 2। একটা জিনিস ভালো করে ভেবে দেখো যে 2 দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে আমার ইউনিট ডিজিট সবসময় একটা জোড় সংখ্যা লাগবে অথবা শূন্য লাগবে, এখানে না আছে জোড় সংখ্যা না আছে ইউনিট ডিজিট,
তার মানে এই দুটো অপশান তুমি আগেই কাটো। ওকে, এই দুটো অপশান তুমি আগেই কাটো। পড়ে থাকলো আমার 3 আর 11। তো সবার আগে 3টা তুমি দেখে নাও, কারণ 3-এর মাল্টিপল খোঁজা খুবই সোজা। 3 দিয়ে কী হবে, যদি ইউনিট মানে ডিজিটগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায় তবে পুরো সংখ্যাটা আমার 3 দিয়ে ভাগ যাবে। 7 আর 6 13, 13 আর 8 21, 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, বাদ দিয়ে দাও। 3 3 9, এটাও 3 দিয়ে যাচ্ছে। 5 আর 4 9, এটাও যায়। 3 আর 2 5 আর 1 6, এটাও চলে যাচ্ছে। তার মানে গোটা সংখ্যাটাই আমার 3 দিয়ে ভাগ চলে যাবে। বোঝা গেল? তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 21 দাগের কোশ্চেন বলেছে একটি পাইপ আরেকটি পাইপের তুলনায় 3 গুণ দ্রুত একটি ট্যাঙ্ক ভরতে পারে। দুটি পাইপ একসাথে 32 মিনিট কাজ করে 32 মিনিটে ট্যাঙ্কটি ভরে। ধীর গতির পাইপ একা কত মিনিটে ভরবে? ওকে, মনে করো একটা পাইপ এ আছে আর একটা পাইপ বি আছে। বলেছে একটি পাইপ আরেকটির তুলনায় 3 গুণ স্পিডে কাজ করতে পারে। ঠিক আছে, 3 গুণ স্পিডে কাজ করতে পারে। মানে বি যদি 1 ইউনিট কাজ করে তাহলে সেই সময়ের মধ্যে এ কতটা কাজ করে ফেলবে? 3 ইউনিট। বি যদি একটা লাড্ডু খেতে পারে সেই সময়ের মধ্যে এ 3টে লাড্ডু খেয়ে নেবে। তাহলে এদের যে টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে? 4 ইউনিটের ক্যাপাসিটি হয়ে যাচ্ছে। বলেছে এই দুজন যদি একসাথে কাজ করে, একসাথে কাজ করলে 4 ইউনিট কাজ করবে। বলেছে 32 মিনিটে একটা ট্যাঙ্ক ভরে ফেলে, তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হয়ে যাবে? 4 ইউনিট করে ভরছে, 32 মিনিটে কমপ্লিট করছে, তাহলে 4 × 32, এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার বলেছে কি যে ধীর গতির ট্যাঙ্ক মানে ধীর গতির পাইপটা একা কত মিনিটে ভরবে? ধীর গতি মানে কি? বি পাইপ কতটা করে ভরে? 1 ইউনিট করে ভরে। তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, টোটালটাকে তো বি একাই ভরবে না, টোটালটা তাকে 1 ভাগ করে দাও। তাহলে হয়ে যাবে কত? 4 দুগুণে 8, 3 4 12, 128 মিনিট। কত সময় লাগবে? 128 মিনিট। 22 দাগের কোশ্চেন এ এবং বি এর বয়সের অনুপাত বলেছে 5:9। 7 বছর পরে বি এর বয়স 52 হবে। এটা হচ্ছে এর অনুপাত, এটা হচ্ছে বি এর অনুপাত। 7 বছর পরে বলেছে 52 হবে, 7 বছর পরে, তাহলে বর্তমানে কত? অবশ্যই 7 বছর কম হবে, তাহলে বর্তমানে কত হয়ে যাবে? এটা 45, বর্তমানে 45 বছর। কার? বি এর বয়স। তাহলে আমি বলতে পারি যে 9 ইউনিটের মান কত? 45 কত গুণ? 5 গুণ। তাহলে এখান থেকে আমার 5 ইউনিটের মান কত হয়ে যাবে? অবশ্যই এরও 5 গুণ হয়ে যাবে, অর্থাৎ 25 বছর। এটা হচ্ছে এর বর্তমান বয়স কত? 25 বছর। বলেছে 6 বছর আগে এর বয়স কত ছিল? 6 বছর আগে কত ছিল? মানে 6 বছর বাদ দিয়ে দাও, 19 বছর। আচ্ছা, এখানে অপশান ভুল আছে, আমি তাই ভাবছিলাম, এটাকে 19 করে নাও। ওকে, আমার টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 23 দাগের কোশ্চেন 23 দাগের কোশ্চেনটা না একটু হালকা ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, হালকা। এই অঙ্কটা যদি শর্টকাটে করতে চাও একটু প্যাঁচানো টাইপের, ঠিক আছে, শর্টকাটে একটু প্যাঁচানো টাইপের। আর আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি ক্যালকুলেশনের স্পিড যদি থাকে তাহলে এই অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। বলেছে 41টা সংখ্যার গড় বলা আছে 62। প্রথম 18টির গড় এত এবং শেষ 24টার গড় এত। তাহলে 18তম সংখ্যাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় কত হবে? দেখো 41টা সংখ্যার গড় বলেছে 62, তাহলে টোটালটা কত হবে? টোটাল সমষ্টি কী হয়ে যাবে আমাদের? 62 × 41 করে দাও, 62 আর 4 দুগুণে 8, 4 ছক 24, 2 8 6 14 4, হাতে আমার 1, 24 আর 1 25। তাহলে আমার টোটাল সংখ্যা কত হয়ে গেল? টোটাল আমার নাম্বারের সমষ্টি হয়ে যাচ্ছে 2542, ঠিক আছে। এর হচ্ছে প্রথম 18টির গড় হচ্ছে এত, তাহলে প্রথম 18টা, ফার্স্ট 18, গড় বলেছে 65.5, তাহলে এর টোটালটা কত হয়ে যাবে? 65.5 × 18, 5 18 90 0, হাতে থাকে আমার 9, 5 18 90 আর 9 99, হাতে থাকে 9, 6 18 হচ্ছে তোমার 108, 8 আর 9 কত হয়ে যাবে? 117, অর্থাৎ 117। এক ঘর আগে বিন্দু আছে, এক ঘর আগে বিন্দু দিয়ে দাও, তাহলে এটা তোমার চলে যাচ্ছে। তাহলে এই 18টি সংখ্যার টোটাল হয়ে যাবে কত? 1179। এটুকু ক্লিয়ার? বলেছে শেষ 24টা সংখ্যার গড় হচ্ছে 61.5, তাহলে শেষ 24টা, শেষ 24 কত বলেছে? 61.5 × 24, তাহলে এটা টোটালটা বেরিয়ে যাবে। এটা হয়ে যাবে তোমার 5 24 120, শূন্য থাকে আমার 12, 24 × 24 আর 12 36 এর 6, হাতে আমার 3, 6 24 হয়ে যাবে তোমার 144, 144 আর 3 147, 147, এক ঘর আগে বিন্দু। ওকে, তাহলে এটা কত হয়ে যাবে? 1476। এবার দেখো এখানে নিয়েছে তোমার প্রথম 18টা, আবার বলেছে শেষ 24টা, 8 আর 4 12, 2, হাতে আমার 1 থাকে, 2 আর 1 3 আর 1 4, 42টা সংখ্যা নিয়েছে, কিন্তু টোটাল সংখ্যা কত? আমার 41টা। তার মানে একটা সংখ্যা আমার ডবল নিয়েছে। কোন সংখ্যাটাকে ডবল নেওয়া হয়েছে?
এই যে 18তম যে সংখ্যাটা থাকে ওটাকে ডবল নেওয়া হয়ে গেছে। তাহলে এই দুটোকে তুমি যোগ করো, টোটাল আমার কত হচ্ছে? 9 আর 6 15 5, হাতে আমার 1, 7 একে 8, 8 আর 7 15 5, হাতে আমার 1, 11 একে 12, 12 আর তোমার 14 হয়ে যাবে 26। তাহলে টোটাল আমার যোগ করলে কত হয়েছে? 26। এখানে টোটাল সংখ্যা যোগ করলে 2542, এখানে টোটাল সংখ্যা যোগ করলে 2655। এখানে একটা সংখ্যা ডবল নেওয়া হচ্ছে, রিপিট সংখ্যা নেওয়া হচ্ছে, সেটা কত? আমার 18th নাম্বারটা 18তম সংখ্যাকে ডবল নেওয়া হচ্ছে। তাহলে বিয়োগ করে দাও, ডিফারেন্স করে দাও। আচ্ছা, 2 আর কত হলে 5, 3 4 আর কত হলে 5, 1 25 আর কত হলে 26, 113। তাহলে 18তম যে সংখ্যাটা সেটার মান কত? এটা হচ্ছে তোমার 18তম সংখ্যা 113। এবার কি বলেছে? একে যদি তুমি বাদ দিয়ে দাও, টোটাল সংখ্যা কত আমার? 2542, এখান থেকে তুমি 113 বাদ দিয়ে দাও। 3 আর কত হলে 12, 9, হাতে আমার 1, 1 একে 2 আর কত হলে 4, 2 আর এটা হবে 2429। কত হয়ে যাচ্ছে? 2429 বলেছে। এর এবার অবশিষ্ট সংখ্যাগুলোর গড় কত? ওকে, টোটাল নাম্বার কত হচ্ছে আমার? 2429। গড় বের করতে গেলে কী করতে হবে? ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দেবো? 40 দিয়ে ভাগ দেবো, কারণ 41টা সংখ্যা ছিল, 18তম সংখ্যা আমি টোটালটাই বাদ দিয়েছি, মানে একটা সংখ্যা বাদ, 40 হয়ে গেল। এবার একে ভাগ দাও। প্রথমে আমার চলে যাবে হচ্ছে 60 বার, 2400, পড়ে থাকে 29, পয়েন্ট দিলাম 0, 4 7 28, 60.7 সামথিং। এই যে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 24 দাগের কোশ্চেন দেখো। 24 দাগে কী বলেছে? দুটি ট্রেন এম ও এন যথাক্রমে 30 সেকেন্ড ও 1 মিনিট 45 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করতে পারে। ট্রেন এম এর দৈর্ঘ্য এন এর অর্ধেক, এম ও এন এর গতির অনুপাত কত? ওকে, এখান থেকে সময় এবং দূরত্বের যে ফর্মুলাগুলো আমরা ইউজ করি সেগুলো একবার রিভিশন করে নাও। দেখো, দূরত্ব সমান সমান আমরা কী লিখি? দূরত্ব সমান সমান কী হয়ে যায়? গতি ইন্টু সময়। ওকে, আচ্ছা, গতি সমান সমান কী হয়ে যায়? কিছুই না, গতি এখানে থাকবে, সময় নিচে চলে আসবে, মানে দূরত্ব বাই সময়। আবার সময় সমান সমান আমরা কী লিখতে পারি? সময়টা থেকে যাবে, গতি নিচে চলে আসবে, অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ। বোঝা গেছে? এই যে ফর্মুলা তিনটে, এটা হচ্ছে, এইটুকু যদি জানতে পারো তাহলে তোমাদের সময় আর যে দূরত্ব ম্যাক্সিমামটাই হয়ে যাবে। এবার আসি অঙ্কে। বলেছে কি? আচ্ছা, দুটো ট্রেন আছে, একটা এম ট্রেন আর একটা এন ট্রেন। এদের যে লেন্থ বলেছে, এম ট্রেনের দৈর্ঘ্য এন এর অর্ধেক। তো দৈর্ঘ্য ফর্ঘ্য জানার আগে মেইন এখান থেকে এটা আগে বোঝো যে দুটি ট্রেন যখন একটি খুঁটি অতিক্রম করে, যখন একটা ট্রেন একটা খুঁটি অতিক্রম করে তখন সে তার নিজের লেন্থ অতিক্রম করে, ঠিক আছে? যখন একটা খুঁটি অতিক্রম করে, যখন একটা পোল অতিক্রম করে, যখন একটা পতাকার দণ্ড অতিক্রম করে, একটা গাছ অতিক্রম করে, একটা মানুষ অতিক্রম করে, তখন ট্রেনটা শুধুমাত্র তার নিজের যে দৈর্ঘ্য সেটা অতিক্রম করে। বোঝাতে পারলাম? কিন্তু যখন একটা ট্রেন অপর কোনো ট্রেন বলো কিংবা কোনো ব্রিজ, কোনো টানেল, কোনো প্ল্যাটফর্ম এগুলোকে অতিক্রম করে, তখন ট্রেনটা তার নিজের যে লেন্থ তার পাশাপাশি অপর যে বস্তুটা থাকবে, ট্রেন থাকুক বা তোমার ব্রিজ থাকুক, টানেল থাকুক, প্ল্যাটফর্ম থাকুক, তার দৈর্ঘ্যটাও অতিক্রম করে। বোঝাতে পেরেছি আমি? এবার আসো এখানে। এখানে কি অতিক্রম করছে? খুঁটি। খুঁটি মানে কি? ট্রেনটা শুধুমাত্র তার নিজের লেন্থ অতিক্রম করবে। এবার বলেছে এম ট্রেনের দৈর্ঘ্য এন ট্রেনের অর্ধেক। তার মানে এন ট্রেন যদি আমার 2 ইউনিট হয় লেন্থ, তাহলে এম ট্রেন কত হয়ে যাবে? 1 ইউনিট। এটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত গেল। এবার বলেছে গতির অনুপাত। গতি সমান সমান আমরা কী জানি? গতি সমান সমান দূরত্ব বাই সময়। দেখো, দূরত্ব কত? এটা 1 ইউনিটের দূরত্ব, এটা 2 ইউনিটের দূরত্ব, কারণ এটাই এদের লেন্থ। এবার একে আমরা কী দিয়ে ভাগ করবো? সময় দিয়ে ভাগ করবো। সময় দিয়ে ভাগ করে দাও, 30 সেকেন্ড, আর এর সময় কত? 1 মিনিট 45। 1 মিনিট 45 মানে 60 যোগ 45, 105 সেকেন্ড, 105। এটা কি আসবে আমাদের? অনুপাতে আসবে। 15 দিয়ে কাটলে 2, 15 দিয়ে কাটলে 7, 15 এবং 105, তাহলে এটা আসছে হাফ আর এটা আসছে 2/7। এটাকে 14 দিয়ে গুণ করে দাও, এটাকেও 14 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কত আসবে? 7 আসবে, এটা 2, অর্থাৎ 7:4 আসবে আমার কারেক্ট অ্যান্সার। অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, আজকে লাস্ট কোশ্চেন। বলেছে নিচের কোন বহুভুজের সমান্তরাল বাহুর জোড়া নেই? একটা রেক্ট্যাঙ্গেল সমান্তরাল বাহুর জোড়া মানে এটা একটা রেক্ট্যাঙ্গেল। ওকে, এই যে একটা রেক্ট্যাঙ্গেলের কী জানি যে এই বাহু সমান্তরাল হয়, আবার এই বাহু সমান এবং সমান্তরাল। এর তো সমান্তরাল বাহু আছে, তাহলে রেক্ট্যাঙ্গেল আমার হচ্ছে না। একটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে? মনে করো এটা একটা ট্রাপিজিয়াম।
এইখানে এটুকু না এক্সট্রা চলে এসছে, এটুকু বাদ দাও তোমরা। দেখো একটা ট্রাপিজিয়ামের সর্বদা দুটো বাহু তোমার সমান্তরাল হবেই, একটা ট্রাপিজিয়ামের সর্বদা দুটো বাহু তোমার সমান্তরাল হবেই হবে। এই দুটো বাহু কিন্তু সমান্তরাল নয়, ওকে, এই দুটো সমান্তরাল না, কিন্তু এই দুটো বাহু তোমার সমান্তরাল, তাহলে এরও তো একটা সমান্তরাল বাহু জোড়া আছে, তাহলে এটাও হবে না। এবার আসো রম্বস। রম্বস আর কিছুই না, রম্বস একটা বর্গক্ষেত্র, ওকে, একটা বর্গক্ষেত্রকে যাক একটু চ্যাপ্টা করে দেওয়া। এর তো চারটে বাহুই সমান এবং দুটো বাহু মানে বিপরীত বাহুগুলো একে অপরের সমান্তরাল, তাহলে এও তো হচ্ছে না, এও তো সমান্তরাল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কে পড়ে আছে? কাইট। কাইট হবে কারেক্ট অ্যান্সার। কাইট দেখতে কেমন হয়? আরে ছোটোবেলায় ঘুড়ি ঘুড়ি নিয়ে খেলতাম না, সেটাই হচ্ছে কাইট। এই যে অনেকটা এরকম দেখতে হয়। এর এই দুটো বাহু তো সমান হবে, সমান, এই দুটো বাহুর লেন্থ সমান, কিন্তু সমান্তরাল নাই, চারটে বাহুর কোনোটাই সমান্তরাল নাই, তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? অপশান সি। ওকে, সো থ্যাংক ইউ। এই ছিল আজকে তোমাদের টোটাল 25টা কোশ্চেনের অ্যান্সার। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পিডিএফের জন্য তোমরা ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, ঠিক আছে? সেখানে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।